আসসালামু আলাইকুম। তুমি যদি ক্লাস 8 এ পড়ো এবং তোমার যদি বৃত্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা থাকে এবং ইচ্ছা থাকে যে তুমি ক্লাস 8 এ ট্যালেন্ট পুলে বৃত্তি পাইতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্টগুলোর মধ্যে ছোটবেলার এইটা হলো একটা অনেক বড় অ্যাচিভমেন্ট যে আমি 5 এ, 8 এ, 10 এ, এইচএসসি তে সব জায়গায় আল্লাহর মতো বৃত্তি পাইছিলাম। এবং আমার জীবনে এমন অনেক কোটি টাকা ইনকাম করলেও আমার বৃত্তি পরীক্ষার সময় বৃত্তির পাওয়ার পরে যে ৫ থেকে ৬,০০০ টাকা আমি পাইতাম, সেটা ছিল আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ইনকাম এবং সেটার ফাপড়টা ছিল ডিফারেন্ট। সো বৃত্তি যদি তোমার স্বপ্ন হয় এই ভিডিওটা তোমাকে খুঁজে নিছে এবং এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা, যেখানে আমি প্রত্যেকটা সাবজেক্টের বৃত্তি পরীক্ষায় যা যা এক্সামে আসবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা কোশ্চেন আইটেম, ইচ অ্যান্ড এভরি আইটেম তুমি কিভাবে পড়বা, কেমনে পড়বা, কতক্ষণ পড়বা, কেমনে অ্যান্সার করবা, সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো আমাকে একটু সময় দিয়ে মনোযোগ সহকারে ফোন থেকে অন্যান্য সব কিছু অফ করে পজ করে তুমি এই ভিডিওটা শুরু করবা। এবং ভিডিওটা যদি তোমার ভালো লাগে, কমেন্ট সেকশনে তুমি যদি বৃত্তি পাইতে চাও তুমি লিখবা ইনশাআল্লাহ ট্যালেন্ট পুল, কমেন্টে এটা লিখেই ভিডিওটা শুরু করো। চলো আমরা আগাই এখন। আচ্ছা, বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদের জেএসসি, যেটাকে আমরা জেএসসি বলতাম আমাদের সময়, এটা এখন জুনিয়র স্কলারশিপ। লাস্ট ইয়ার আমি প্রায় আমাদের প্ল্যাটফর্মে ৩,০০০ স্টুডেন্টকে পড়াইছিলাম। এদের মধ্যে ৩,০০০ স্টুডেন্টের মধ্যে ১৩০০ জন বৃত্তি পাইছে। ১৩০০ জন, এদের মধ্যে ৯০০ জনই হলো ট্যালেন্ট পুল। সো এই ৯০০ পাবলিকের মধ্যে আসলে প্রথম থেকে কি জিনিসটা ছিল যেটা আমাদের কাছে ডিফারেন্ট লাগছে, যে আমরা আমাদের কোর্সে ৯০০ পোলাপান পাইছি যারা ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছে, বা এই ১৩০০ পোলাপানের এদের মধ্যে যে ডিফারেন্সটা ছিল এরা হলো দে স্টার্টেড আর্লি। দেখো তোমার এখন হাফ ইয়ারলি চলে, সামনে ইয়ার ফাইনাল চলে, এই ভিডিও যখন দেখতেছো তখন যেই মোমেন্টেই তুমি দেখবা তখনই তোমাকে বৃত্তির জন্য, স্পেসিফিক্যালি বৃত্তির জন্য আলাদাভাবে পড়তে হবে। মেজরিটি স্টুডেন্ট যেটা ভুল করে, ভাবে যে আমি হাফ ইয়ারলির জন্য পড়বো, ইয়ার ফাইনালের জন্য পড়বো, ওই দিয়ে আমার বৃত্তি হয়ে যাবে। বৃত্তি ইজ সুপার কম্পিটিটিভ। তোমার প্রথমত তোমার ক্লাসের টপ 40% স্টুডেন্ট যা পরীক্ষা দিবে, এদের মধ্যে যারা হাইয়েস্ট নাম্বার পাবে তাদের মধ্যে আবার যারা কোটার মধ্যে থাকবে তাদেরকে দিবে বৃত্তিটা। সো ইট ইজ নট অ্যা জোক যে তুমি একদম বৃত্তি পরীক্ষা তোমার মনে করো সে টু সে তোমার ডিসেম্বরের দিকে বৃত্তি পরীক্ষা হয় বা নভেম্বরের দিকে বৃত্তি পরীক্ষা হয়, তুমি অক্টোবর থেকে পড়া শুরু করলা। তোমার যারা টপার বন্ধু আছে তারা জানুয়ারি থেকে পড়া শুরু করছে। এবং এই যে স্টুডেন্টগুলো যারা আমাদেরকে পাইছে অলরেডি, আমাদের এসএসপি 2.0-তে অলরেডি থাউজেন্ডস অফ পিপল এনরোল আছে এবং তারা বৃত্তির জন্য আলাদাভাবে পড়তেছে। এই কোর্সটার সাথে কিন্তু একাডেমিকের খুব একটা সম্পর্ক নাই, বৃত্তির জন্য সেপারেট পড়াশোনা এটা। সো তুমি যদি বৃত্তি পাইতে যাও এই ভিডিও দেখার পরেই শুরু করিও, নট লাইক দ্যাট একটু কয়েকদিন পরে শুরু করি। এইভাবে করে কিন্তু তোমার রোলটা আগায়ও নাই, সামনেও আগাবে না। কিন্তু এইবার কিন্তু একটা পরিচয় চেঞ্জ করা, একটা বৃত্তি পাওয়া স্টুডেন্টের পরিচয় পাওয়ার তোমার একটা সুযোগ আসছে। এখন আসি যে আমাদের বৃত্তি পরীক্ষায় মূলত কি ঘটনাটা ঘটে। তারা মূলত বাংলা নেয়, ইংলিশ নেয়, আমাদের হলো ম্যাথ নেয়, আর সায়েন্স আর বিজিএস মিলায় আরেকটা এক্সাম নেয়। 4টা এক্সাম নেয়, 3 ঘন্টা করে, 100 করে, আমাদের 400 মার্ক। ঠিক আছে, নর্মালি বৃত্তি পাওয়ার স্পেসিফিক রেঞ্জ আসলে বলা যায় না, বাট যারা বৃত্তি পেয়েছে তাদের কথা শুনে আমাদের মোটামুটি মনে হয়েছে তাদের নাম্বারটা মোটামুটি 350 প্লাস মাইনাস ছিল, অর্থাৎ এইটার আশপাশে। ঠিক আছে, 350-এর উপরে তারা নর্মালি পাইছে। এমনও স্টুডেন্ট আমরা পাইছি যারা লিটারালি 390 প্লাস পাইছে। ঠিক আছে, এখন তুমি বলতে পারো ভাইয়া নাম্বার তো দেয় না, নাম্বারও কেমনে জানলো? ও মিলাইছে আর কি, কয়টা ভুল গেছে ওর। সো তোমাকে বুঝতে হবে যে জিনিসটা তুমি যেমন ভাবতেছো যে পরীক্ষা অ্যাটেন্ড করলে, একটা পরীক্ষার 90 প্লাস, মানে যে 390 পাইছে তার গড়ে প্রতি এক্সামে 2-4 মার্ক করে কাটছে, এটা কিন্তু চারটিখানি কথা না বাবা। এবং বৃত্তি পরীক্ষার একটা বড় ব্যাপার কি, যে এটার টোটাল মার্ক ডিস্ট্রিবিউশনটাই আলাদা। অর্থাৎ তোমার স্কুলে যা আসে সেটার সাথে এটার কোনো প্রকার কোনো দূর দূরান্তে মিল নাই। এটার মার্ক ডিস্ট্রিবিউশন ইজ টোটালি ডিফারেন্ট। সো তোমাকে এটা জানে শুনেই আগাইতে হবে। এখন আমরা একে একে আমাদের সাবজেক্টগুলোর দিকে যাই। আমরা প্রথমে একটু আমাদের বাংলা নিয়ে কথা বলি। তোমার প্রথমে বাংলা শুনেই ম্যাথসটা খারাপ হইতে পারে। বৃত্তি পরীক্ষার আরেকটা বড় দিক হলো মেজরিটি স্টুডেন্টস কি পড়ে, সায়েন্স আর ম্যাথ। সায়েন্স আর ম্যাথ বাবা, তুমি যাদের সাথে কম্পিট করতেছো দে আর দ্য টপার্স। মেজরিটি অফ দ্য সময় বৃত্তির কম্পিটিশন হয় ওই জেলার টপ স্কুলের 1 থেকে 10 রোলের মধ্যে। তোমার কি মনে হয় 1 থেকে 10 রোল কোনো একটা স্টুডেন্ট কি সায়েন্স আর ম্যাথে খারাপ? যেখানে সায়েন্সে মাত্র 50 মার্ক, সায়েন্সে
আমার টোটাল 100 মার্কও না, সায়েন্সে হাফ। এখন দেখো সায়েন্স আর ম্যাথে মোটামুটি সবাই এক্সপার্ট, এবং তুমি ঘুরে উল্টে এইটারই আবার লাইভ ক্লাস করো। বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে মোস্ট কম্পিটিটিভ দুইটা সাবজেক্ট হলো বাংলা এবং ইংলিশ। এবং তুমি কি জানো বৃত্তি পরীক্ষা কেমনে তোমাকে নাম চুজ করবে, কিভাবে? তারা প্রথমে তোমার টোটাল নাম্বার দেখবে, তারপরে তারা দেখবে হলো বাংলা, তারপরে তারা দেখবে হলো ইংলিশ, তারপরে তারা দেখবে হলো ম্যাথ, তারপরে তারা দেখবে হলো সায়েন্স প্লাস বিজিএস এর নাম্বার। চিন্তা করছো? অর্থাৎ টোটাল নাম্বারে বেশি থাকতে হবে, যদি কারো সমান হয়ে যায় তার বাংলার নাম্বার দেখবে, তারপর ইংলিশের নাম্বার দেখবে, তারপর ম্যাথের দেখবে, তারপর সায়েন্স প্লাস বিজিএস। সো তোমার যদি কোনো একটা টপার স্টুডেন্টকে কাটায় বৃত্তি নিতে হয়, তোমাকে এই মোমেন্টে সর্বাধিক ফোকাস দিতে হবে বাংলা আর ইংলিশে। এই দুইটাই কেউ পড়তেছে না, সায়েন্স পার হয়ে যাবে। সায়েন্সে আমরা 10টা টপিক বলে দিলে 10টা টপিকে আসবে, সায়েন্সে আমরা 20টা ম্যাথ বলে দিব, হুবহু 20টা ম্যাথই আসবে। বাংলা ইংলিশে মেন খেলাটা হয়। সো আমরা বাংলা দিয়ে শুরু করি। দেখো বাংলাতে আমাদের বহু নির্বাচনী থাকবে 20টা, অর্থাৎ 20টা এমসিকিউ থাকবে, ঠিক আছে? এমসিকিউ গদ্য থেকে 5টা থাকবে, কবিতা থেকে 5টা, ব্যাকরণ অংশ থেকে 10টা, মোট 20টা। তোমাকে এই 20টা পারার জন্য সিম্পলি 2টা সোর্স ফাইল চুজ করতে হবে। এক হইল মূল বোর্ড বই রিডিং, হলো প্রথম কাজ। 2 হলো এনি গাইড বুক, বাজারে অনেক গাইড বই আছে, এগুলা থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তারপরে থার্ডে যদি চাও, তুমি চাইলে লাস্টের দিকে আসে বা এখন থেকেই সাজেশন বুক একটা আছে, জুনিয়র স্কলারশিপ সাজেশন, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, এই সাজেশন বইতে কিছু স্পেসিফিক এমসিকিউ দেওয়া আছে, বাট তোমাকে এই সিরিয়াল অনুযায়ী আগাইতে হবে। অর্থাৎ দাগানো মূল বই তোমাকে পড়তে হবে, তারপরে গাইড বই পড়তে হবে, তারপরে সাজেশন বই পড়তে হবে, ঠিক আছে? গেল। এরপরে আসলো আমাদের সৃজনশীল প্রশ্ন। এই জায়গাটাতেই হলো মেইন মার্কটা। এখানে সৃজনশীলের 40-এ আমাদের একটা বড় মার্কের ডিফারেন্স হয়ে যায়। কারণ কি? মেজরিটি স্টুডেন্ট মার্ক পায় এভাবে 1 2 3 3, অর্থাৎ সৃজনশীলে বেশি নাম্বার আসে না, অথবা 1 2 2 3, এটা হলো নর্মাল নাম্বারের রেঞ্জ। সৃজনশীল তোমাকে গদ্য থেকে 2টা দিবে, কবিতা থেকে 2টা দিবে। নর্মালি সৃজনশীলে ভালো মার্ক পাওয়ার জন্য তোমাকে অন্তর্নিহিত অর্থ বুঝতে হয়। হোয়াট ইজ অন্তর্নিহিত অর্থ? যেমন নিচের এই লাইনটাতে কবি কি প্রকাশ করেছেন, এই উদ্দীপকের সাথে তোমার পড়া গল্পের মিল কোথায়? এখন তুমি যদি এই লাইন দিয়ে শুরু করো যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, হ্যাঁ, তাহলে তোমার এই নাম্বার এরকমই থাকবে, ইহ জন্মে নাম্বার বাড়বে না, তোমাকে বুঝতে হবে। সো তুমি যদি নাম্বার বেশি পাইতেই চাও, তোমাকে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম থেকে একটু বেটার লিখতে হবে। অন্তর্নিহিত অর্থ কোথায় বোঝা যায়, এটা বোঝার জন্য তোমাকে ক্লাস করার লাগবে। অনলাইনে বা আমাদের এখানে তুমি যখন কোর্সে এনরোল করবা, টিচাররা গদ্য পদ্য লাইন বাই লাইন ব্যাখ্যা করে বুঝায়, যে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এখানে কবি কি বুঝাইছে। হ্যাঁ, হয়তো বা মানুষ নয় সংকুচিল শালিকের বেশে, এখানে ধরো কবি বুঝাইছে যে সে তার দেশপ্রেমের, দেশের প্রতি এতটাই ভালোবাসা যে সে মরে যায়ও দেশের সাথে কানেকশনটা শেষ করতে চায় না। সেই যে আমি একটা উদাহরণস্বরূপ বুঝাইলাম তোমাকে, যে এইরকম অন্তর্নিহিত অর্থ যদি তুমি জানো, তুমি সৃজনশীল অনেক গোছায় লিখবা। এরপরে সৃজনশীলের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হলো সৃজনশীলের সাইজ বড় হইতে হবে। সাইজ কেমন হইতে হবে? তোমার ক খ যাবা তুমি 1 পেজ, গ যাবা তুমি মোটামুটি 1.5 পেজ, ঘ যাবা তুমি 2 পেজ। সো মোটামুটি আমরা বলতেছি 4.5 পেজ, বাট মিনিমাম সৃজনশীল যাতে কোনোভাবে 4 পেজের কম না হয়, এটা একটা বড় পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টটা সৃজনশীলের ক্ষেত্রে মনে রাখতে হবে লেখার সময়, এবং সৃজনশীল এখন থেকেই লিখতে হবে, পরীক্ষার হলে যায় লিখবে এই চিন্তা করিও না। সৃজনশীল এখন থেকে তোমার কতে করতে হবে হলো 1 লাইনে বা 1 পারায়, খতে অবশ্যই 2টা প্যারা থাকার লাগবে, গতে অবশ্যই 3টা প্যারা থাকার লাগবে, ঘতে অবশ্যই 4টা প্যারা থাকার লাগবে। প্যারা প্যারা করে লিখবা, যাতে টিচার দেখে যে গতে 3টা প্যারা 3 মার্ক, ঘতে 4টা প্যারা 4 মার্ক। সো তুমি যখন সাইজ ঠিক রাখবা, প্যারা ঠিক রাখবা এবং অন্তর্নিহিত অর্থ বুঝে বড় করে সৃজনশীল লিখবা, তুমি নাম্বার বেশি পাবা। এরপরে এখানে বলছে আনন্দ পাঠ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, কতে 3 খতে 7। এই যে 7 মার্কের প্রশ্নটা, এটা তোমার মিনিমাম 2 থেকে 3 পেজ যাওয়ার লাগবেই অ্যান্সারটা। আর যেটা 3, এটাতে মিনিমাম 1 থেকে 1.5 পেজ যাওয়ার লাগবে। আমি তোমাকে প্রতিটা সাইজ বলে দিচ্ছি, কারণ বাংলার টিচাররা স্পেসিফিক্যালি
বাংলা এবং বিজিএস অংশতে তুমি যদি নাম্বার পাইতে চাও তোমাকে সিম্পলি ইউ হ্যাভ টু ফোকাস অন সাইজ, কারণ তোমার বৃত্তির খাতা তোমার স্কুলের টিচার কাটবে না, তোমার বৃত্তির খাতা কাটবে হলো গ্রামে গঞ্জের কোনো একজন টিচার, উনি সাইজ দেখেই নাম্বার দেয়, কারণ এক একটা খাতা নর্মালি 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে কাটা হয়, ঠিক আছে? তো এই যে বর্ণনামূলক অংশ অর্থাৎ আনন্দ পাঠ আসলে কেমনে পড়া যায়, আনন্দ পাঠ পড়ার ক্ষেত্রে আমি যেটা সবচেয়ে বেশি ফোকাস করি সেটা হলো স্টোরি লাইন বোঝা। আনন্দ পাঠে মেজরিটি অফ দ্য টাইম তোমার গল্প উপন্যাস থাকে, সো তুমি যদি এটা স্টোরি লাইনটা বুঝো, অর্থাৎ পুরা গল্পটাকে একটু ভিজুয়ালাইজ করে অন্য কেউ যদি পড়ে শোনায় তোমাকে, দ্যাট ইজ বেটার। এটার জন্য আমরা আবারও বলি ক্লাস করতে, তুমি একটু বেশি করে ক্লাস করো, ক্লাস করলে তুমি স্টোরি লাইনটা আরও ইজিলি বুঝতে পারবা, ঠিক আছে? তারপরে তুমি যখন স্টোরি আকারে জিনিসটা চিন্তা করছো যে গল্পটা জানি আমি, তখন তুমি মনের মাধুরী মিশায় এই দুইটা লিখতে পারবা। এরপরে আমাদের নির্মিতি অংশ আছে, পত্র রচনা, এটা অবশ্যই পত্র অর্থাৎ যদি আবেদনপত্র হয়, যদি আবেদনপত্র হয় তাহলে 1 পেজে শেষ করতে হবে, আর যদি নর্মাল পত্র হয় যে পিতার কাছে লেখে টেকা চাও এই সেই, এগুলোর ক্ষেত্রে 2 পেজ লিখবো। 2 পেজ কেমনে লিখবো? 2 পেজটা হবে এরকম, এই যে এই সাইডে শুরু হবে এই সাইডে শেষ হবে, এরকম 2টা পেজ, ঠিক আছে? পত্র রচনা, সারাংশ সারমর্ম, এটা কখনোই 5 লাইনের বেশি লিখবা না, 5 লাইন ম্যাক্স, 5 লাইনের বেশি হলে নাম্বার কাটা শুরু করবে। ভাব সম্প্রসারণ, এই ভাব সম্প্রসারণ 5 মার্ক, বাট এটা মোটামুটি 1 থেকে 1.5 পেজ তুমি যাবাই, এর কম যাবা না। এবং ভাব সম্প্রসারণে অবশ্যই উক্তি দিবা, কবিতা দিবা, ইংলিশের কোড দিবা, এগুলা দিয়ে খাতাটাকে ডিফারেন্ট করবা। প্রবন্ধ রচনা তোমার এখানে 15 মার্ক দিছে, অবশ্যই মিনিমাম এই প্রবন্ধ রচনাতে 15টা পয়েন্ট থাকার লাগবে এবং অ্যাটলিস্ট 10 পেজ লিখে আসবা। সো এই যদি বাংলা টোটাল সিনিয়রে হয় তুমি দেখবা বাংলাতে ইজিলি তোমার 90+ নাম্বার চলে আসছে। আর ব্যাকরণ যে অংশটা, এটাও তোমার ওই গাইড মূল বই পড়লেই হয়ে যায়। সো দিস ইজ দ্য হোল বাংলা সিলেবাস। এখন বাংলার ক্ষেত্রে আমার প্রথমত মেজরিটি স্টুডেন্ট যেটা করে শুধু ক্লাস করে চলে যায়, ও কোনো লেখালেখি করে না, হঠাৎ করে ভাবে যে পরীক্ষার হলে লিখতে পারবে। আমি তোমাকে বলবো এখন থেকে লেখো, লেখো এবং লেখো। তোমরা যারা বৃত্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ এরকম ডেডিকেটেড ওয়েতে, অর্থাৎ মেজরিটি প্ল্যাটফর্ম তোমাকে একাডেমিক লেভেলে পড়ায়, বাট আমরা হইলাম স্কলারশিপ স্পেশালিস্ট, অর্থাৎ আমাদের এখান থেকে গোটা বাংলাদেশের যত এডটেক প্ল্যাটফর্ম আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি বৃত্তি পাইছে। এবং তোমাদের যে স্কলারশিপ প্রোগ্রামের সেকেন্ড ভার্সনটা আমরা অলরেডি লঞ্চ করে দিছি, দেখো প্রচুর পোলাপান এখানে কিন্তু চলে আসে, এই যে আমাদের এখানে চলে যাও স্কলারশিপ প্রোগ্রাম, সিওর স্কলারশিপ প্রোগ্রাম। এখানে তুমি দেখো তুমি শুরুতেই একাডেমিক ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের পায়ে যাচ্ছ, এবং আমাদের লাস্ট ইয়ারের যেগুলো ক্লাস আছে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। ম্যাটেরিয়ালস হিসাবে আমাদের যে জেএসসি সাজেশনটা আছে, অর্থাৎ যেটা থেকে একদম এবারকার বোর্ড এক্সামে লিটারালি 90% পর্যন্ত আমাদের জুনিয়র স্কলারশিপে কমন ছিল, সেটা পাচ্ছ। এর পরবর্তীতে প্রতিটা সাবজেক্টে তুমি এক্সাম পর্যন্ত পাচ্ছ, অর্থাৎ অল ইন ওয়ান সলিউশন। সেই সাথে তোমার যদি কোনো কোশ্চেন থাকে তুমি ডাউট সলভিং এআইকে কোশ্চেন করবা, স্ক্রিনশট তুলে দিবা, ও সলভ দিবে। এবং এটার আমাদের কিন্তু একটা ডেডিকেটেড সাপোর্ট গ্রুপ আছে, যে সাপোর্ট গ্রুপে আমাদের টিচারদের সাথে তুমি কিন্তু কথা বলতে পারবা। এভরিথিং, সব কিছু তোমার 2500 টাকাও না, কারণ ওয়ার্ল্ড কাপ কুপন ইউজ করলে তুমি 30% পর্যন্ত ডিসকাউন্ট পাবা। চিন্তা করা যায়? আচ্ছা, এখন আসো আমাদের এই জায়গায়, তো বাংলা গেল, এবার আসলো আমাদের ইংলিশ। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে আমি তোমাকে বলি মেজরিটি স্টুডেন্টের ইংলিশের টার্গেটটা কি থাকে। ইংলিশের ক্ষেত্রেও চিন্তা করে গ্রামার পড়ব ও রুলসের প্রতি অনেক বেশি ফোকাস করে। অনেকে বলে যে রুলস মনে থাকে না, বাট মনে রাখতে হবে যে ইংলিশ ইটসেলফ একটা হলো ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ তুমি যত বেশি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস তত তুমি ইংলিশে বেটার হবা। মেজরিটি স্টুডেন্ট ইংলিশে কোনো প্র্যাকটিসই করে না, ও একের পর এক ক্লাস করতেই থাকে, ফলশ্রুতিতে সে ইংলিশে নাম্বার পায় বড়ই কম, বড়ই খারাপ। সো ইংলিশের মূল যে থিমটা সেটা হলো প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার আরও 2টা জায়গা ইমপ্রুভ হবে। এক হলো গ্রামাটিক্যাল মিস্টেক,
ধরে নাও যে কোনো জায়গায় আই শ্যাল কাম, আই শ্যাল গো, হি লুকস ইংলিশ, হি নো ইংলিশ ভেরি গুড। এই যে হলো গ্রামাটিক্যাল মিস্টেক, আর হলো স্পেলিং মিস্টেক, যে তুমি ধরো অন্ট্রপ্রনার বানান ভুল করছো, এই দুইটার কারণে নাম্বার অনেক কমে যায়। টিচাররা নর্মালি এই দুইটার একটা করে মিস্টেকের জন্য 1 মার্ক করে কাটে। এবং তোমাকে যদি আমি বলি যে বৃত্তি পরীক্ষায় তুমি সবচেয়ে কম কোন সাবজেক্টে পাইতে পারো, দ্যাট ইজ ইংলিশ, নট সায়েন্স, নট ম্যাথ, ইংলিশে সবচেয়ে কম পাবা যদি একটু ভুলও করো। সো গ্রামাটিক্যাল মিস্টেক এবং স্পেলিং মিস্টেক অ্যাভয়েড করা সবচেয়ে বেস্ট উপায় কি? প্র্যাকটিস করা। এই জন্য আমাদের কিন্তু অলরেডি বইটা লঞ্চ হওয়া আছে, ক্লাস 8-এর জুনিয়র স্কলারশিপ সাজেশন। এখানে তুমি প্রত্যেকটা সাবজেক্টের আইটেম ওয়াইজ সাজেশন পাইলেও সাথে মডেল টেস্ট পাবা বৃত্তি পরীক্ষার অনুরূপ কোশ্চেনে। এই মডেল টেস্টগুলো দিও। যদি তুমি আমাদের বই নাও কোনো সমস্যা নেই, বাজারে যে কোনো গাইড থেকে ইংলিশে প্র্যাকটিস করা শুরু করিও। এখন আমরা চলো আইটেম ওয়াইজ যাই, যে আইটেম ওয়াইজ কি কি আছে। পার্ট এ হলো রিডিং, এখানকার মেজরিটি হলো সিন। প্রথম 4টা কোশ্চেনই 1 2 3 4, এই 4টা কোশ্চেনই তোমার টোটালি তোমার সিন প্যাসেজ থেকে আসবে। সিন প্যাসেজ পারার উপায়টা কি? সিন প্যাসেজ পারার ক্ষেত্রে মেজরিটি স্টুডেন্টকে যেটা করতে হবে সেটা হলো মিনিং বোঝা। তুমি যখন আমাদের স্কলারশিপ প্রোগ্রামের ক্লাস করবা বা অন্য কোথাও ক্লাস করবা, তুমি আগে এটার মিনিংটা বুঝো। অর্থাৎ যে কোনো সিন প্যাসেজ টোটাল লাইন বাই লাইন মিনিং বোঝার চেষ্টা করো। তুমি পারলে বইয়ের মধ্যে ধরো, তোমার বই এটা, এই বইয়ের মধ্যে ধরো সে টু সে তুমি একটা লাইন পাইছো যে ইনপুট, এটার উপরে ছোট করে পেন্সিল দিয়ে এখানে ইনপুটের বাংলাতে, ইনপুট মানে হলো এন্ট্রি বা সে টু সে হলো ঢোকানো, এই লিখে দিলাম, লিখে দিয়ে রাখে দিলাম। অর্থাৎ এরকম করে প্রতিটার পাশে বাংলা লিখলে অর্থাৎ যেগুলো কঠিন ওয়ার্ড সেগুলো তোমার মাথায় থাকবে। এটা হলো প্রথম পয়েন্ট, মিনিং বোঝা। দ্বিতীয় দেখো তোমার এখানে একটা পয়েন্ট আছে অ্যানসারিং কোশ্চেন। দেখো এখানে 2 মার্ক করে একটা কোশ্চেনে, মেজরিটি স্টুডেন্ট এখানে 2 পায় না, এখানে 1 করে পায়। ও এমসিকিউ সিন প্যাসেজ থেকে তাও পড়ে পারে, হ্যাঁ। আবার এখানে দিছে সিনোনিম অ্যান্টোনিম, আবার দিছে গ্যাপ ফিলিং, গ্যাপ ফিলিংটাও তাও পারা যায়, কিন্তু ও ধরা খায় এই অ্যানসারিং কোশ্চেনটাতে। কেন ধরা খায়? কারণ ও কি করে জানো, হুবহু প্যাসেজ থেকে তুলে। সাপোজ একটা সিন প্যাসেজ আছে, সিন প্যাসেজে আমি নেলসন ম্যান্ডেলার গল্প বলতেছি সে টু সে, এবং ওখানে আমি বললাম যে নেলসন ম্যান্ডেলা হলো সারা জীবন আন্দোলন করছে, 40 বছর জেল খাটে, সাউথ আফ্রিকা থেকে বর্ণবাদকে সরাইছে। সো তুমি জাস্ট সিম্পলি একটা লাইন পিক করলা, তোমার একদম প্যাসেজের মধ্যে হুবহু দেওয়া আছে যে হি রিমুভড অ্যাপার্থাইড ফ্রম সাউথ আফ্রিকা, হুবহু ওইটা লেখা আছে, তুমি ওইটাই লিখে দিলা এবং তুমি আশা করতো সেখানে তোমাকে 2 দিবে, জীবনে 2 দিবে না। এই জায়গায় হলো পুরা ইংলিশের টিচাররা যেটা খুঁজে সেটা হলো রাইট ইন ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ। এটা মনে রাখবা সবসময়। দেখো একটা টিচার এরকম খাতা কাটবে 1000, সাপোজ সে পড়তেছে হলো আমাদের একটা কম্পোজিশনে লেখছে এইম ইন লাইফ। সো সবাই লেখছে যে আই ওয়ান্ট টু বি এ ডক্টর, দেন আই ওয়ান্ট টু গো ব্যাক টু মাই ভিলেজ অ্যান্ড ট্রিট দ্য পিপল ইন ফ্রি। এটা সবাই লিখছে, কিন্তু হয় ডাক্তার হইতে চেয়েছে না হয় টিচার হইতে চেয়েছে। ইউ বি ডিফারেন্ট, ইউ রাইট আই ওয়ান্ট টু বি এ বিজনেসম্যান, বিজনেসম্যান হইতে চাই, আমরা টাকা কামাইতে চাই, সেই টাকা দিয়ে মানবতার উপকার করতে চাই। আমার আইডল হলো আমার ইলন মাস্ককে খুব ভালো লাগে, ইউ বি দ্যাট গাই। তারপর তুমি দেখো তোমার কম্পোজিশনে কত নাম্বার আসে। ট্রাফিক জ্যাম বা পপুলেশন প্রবলেম, কি পপুলেশন প্রবলেম ইজ এ হিউজ প্রবলেম ইন বাংলাদেশ, লাস্টে লিখে দিলাম দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস। টিচার এরকম খাতা পাচ্ছে 1000, টিচার প্রত্যেকটাতে দিচ্ছে 5-এর মধ্যে 3, 10-এর মধ্যে 6, তোমাকেও সেম নাম্বারই দিবে। হাউ অ্যাবাউট ইউ রাইট ডিফারেন্টলি? তুমি লেখলা আ স্টাডি ডান বাই দ্য প্রথম আলো showed that every year we lose around 3000 working hours per month for traffic jam. In Dhaka, only in Dhaka, around 2 to 3,000 people lose jobs or lose money because of traffic jam. Suppose এটা আমি জাস্ট বললাম, সাপোজ এরকম কিছু লাইন লেখলা, বানাই লেখলা, এই লাইনটা টিচার পাবে কোথাও? টিচার তখন তোমাকে নাম্বার বেশি দিবে না।
সো ইংলিশের ক্ষেত্রে যে কোনো রিটেন আইটেমে মেজরিটি স্টুডেন্টের নাম্বারটা কাটা শুরু হবে এই যে রাইটিংয়ের 30-এ, তারপর এই জায়গার অ্যান্সারিং কোশ্চেনের 30-এ, রাইটিং সামারিতে নিজের ভাষায় লিখবা, নিজের ভাষায়। সো এই যে কোশ্চেনটা যখন তোমাকে দিবে অ্যান্সারিং কোশ্চেন, হুবহু প্যাসেজ থেকে তুলে দিবা না, নিজের ভাষায় লিখবা একটু চেঞ্জ করে, যে হ্যাঁ কি হি ওয়াজ বর্ন অন, দেখি রহিম আনাস ভাই ওয়াজ বর্ন অন দিনাজপুর, আনাস ভাই ওয়াজ বর্ন ইন দিনাজপুর, এ ফার উত্তরের কি ফার নর্থ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, নোন ফর লিচি অ্যান্ড রাইস, দিলা নিজের ভাষায়। ওকে, এরপরে আসলো আমাকে ভোকাবুলারি। এইটার জন্য তোমাকে কখনোই কোনো, আমি বলবো না যে একটা আলাদা করে ভোকাবুলারি বই কিনো। এই যুগে তুমি যদি আমার এই ভিডিও দেখতেছো, তার মানে তুমি সিম্পলি ফোনের অ্যাক্সেস পাও। তুমি যেই ওয়ার্ডগুলা তোমার কাছে টাফ লাগে, আমি যে তোমাকে বলছি না যে ওয়ার্ডগুলা মার্ক করবা, তার পাশে মিনিং লিখে দিবা বইয়ের মধ্যে, অন্য কোথাও না কিন্তু, আই রিপিট, বইয়ের মধ্যে মিনিং লেখে তার পাশে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম লিখে দিবা। ক্লডে বা চ্যাট জিপিটিতে লিখবা যে এই ওয়ার্ডটা মিনিং কি, সিনোনিম অ্যান্টোনিম কি, তুমি 2টা সিনোনিম লিখবা, 2টা অ্যান্টোনিম লিখে দিবা। এই কাজটা ম্যানুয়ালি করলে তোমাকে আলাদা করে কোনো বই পড়তে হবে না, তুমি পরীক্ষার আগে শুধু তোমার বই রিভিশন দিবা। আর যদি কারো এক্সট্রা করে তেল থাকে যে না এটা আমি আরও ডেপথে জানতে চাই, তাহলে টেক্সচুয়াল ডিকশনারি নামে একটা বই আছে, টেক্সচুয়াল ডিকশনারি, এটা মনে হয় হিমালয় প্রকাশনীর, হ্যাঁ, এইটা নিতে পারো, ছোট একটা বই, রকমারিতেই পাবা। এরপরে আসো ইনফরমেশন ট্রান্সফার আনসিন প্যাসেজ, এটা প্র্যাকটিসের উপরে। এই জায়গাটাতে একটু তাকায় দেখো, এই যে রাইটিং সামারি, এই জায়গাটাতে আরেক দল নাম্বার কম পাবে। রাইটিং সামারি তোমাকে একটা প্যাসেজ দিয়ে বলবে সামারি লিখতে, মেজরিটি স্টুডেন্টস যেটা করে ও হলো প্যাসেজের মধ্যে কিছু লাইন মার্ক করে, যেমন 5 মার্কের জন্য 5টা লাইন মার্ক করে, তারপর হুবহু লাইনগুলো তুলে দেয়, আবারও ভুল। তুমি লাইন মার্ক ঠিকই করবা, বাট আবারও নিজের ভাষায় একসাথে করে লিখবা, নিজের ভাষায় শর্ট করে লিখবা, যত শর্ট করা যায়, 5 লাইনের বেশি যাতে কোনোভাবে না যায়, একটা এক্সট্রা লাইন লেখা যাবে না, ঠিক আছে। এরপরে ম্যাচিং, এটাও প্র্যাকটিস, অ্যান্সারিং ফ্রম পোয়েমস 4 আউট অফ 7, এটাও তুমি হলো পারবা। এই প্রত্যেকটা হলো হয় তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং এগুলো তুমি ক্লাসেই বুঝবা। এরপরে আসলো হলো আমাদের গ্রামার, গ্যাপ ফিলিং আছে, সাবস্টিটিউশন টেবিল আছে, রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, পাংচুয়েশনটা ইজিয়েস্ট, এটা তুমি মোটামুটি হাতে গোনা কয়েকটা প্যাসেজ আমরা ক্লাসে করাই দিব, বইয়ের মধ্যে দিয়ে দিব, হয়ে যাবে। মেইন ধরাটা হলো এই যে চেঞ্জিং সেন্টেন্সের রুল মনে থাকে না, রাইট ফর্ম অফ ভার্ব মনে থাকে না, এখানে আবার আর্টিকেলস আছে, প্রিপোজিশনস আছে, মেলা কিছু আছে। এগুলার ক্ষেত্রে বাবা আমি যেটা প্রথমে বলবো যে কোনো একটা বই থেকে, সেটা চৌধুরী হোসেন হইতে পারে, তুমি এখান থেকে রুলস পড়ো, একবার পড়ো, এরপর থেকে তুমি পার আইটেম, ধরো রাইট ফর্ম অফ ভার্বস বা চেঞ্জিং সেন্টেন্স, পার আইটেম অ্যাটলিস্ট 20 থেকে 25টা কোশ্চেন সলভ করো, দেন ইউ কাম টু মি। 20 থেকে 25টা কোশ্চেন তুমি যদি সলভ করো, ধরো মানে এখানে কয়টা চেঞ্জিং সেন্টেন্স তোমাকে দিবে হলো 10টা, এরকম তুমি 10টা করে 10টা ইন্টু 20টা কত 200টা চেঞ্জিং সেন্টেন্স তুমি করো, তারপর তুমি দেখবে তোমার একটাও ভুল হচ্ছে না, তুমি সব পারবা। মেজরিটি স্টুডেন্টস রুলসের পর রুলস মুখস্থ করতে থাকে, বাট রুলস মাথায় থাকে হলো সাবকনশিয়াস মাইন্ডে, এটা হলো আরেকটা বড় পয়েন্ট। দেখো পরীক্ষার হলে মনে হয় না, কোনো একটা লাইন শুনে মনে হয় না যে আচ্ছা এই লাইনটা একটু ঠিক মনে হচ্ছে না, এই ইংলিশটা যে আই শ্যাল গো দেয়ার, এটা কিন্তু ঠিক মনে হচ্ছে, আই উইল গো দেয়ার চেয়ে এটা একটু বেটার শোনাচ্ছে। এই যে বেটারটা কোথা থেকে আসলো বেটার, আল্লাহ তোমার ব্রেনের একটা অংশ দিয়েছে সাবকনশিয়াস মাইন্ড, ও হলো সব রুলস মাথায় রাখে, পিছন দিকে প্রসেস করে, সে পিছন দিকের প্রসেসগুলো এখানে আনে, অটো আউটপুট দিয়ে দেয়। সো দিস ইজ ইংলিশ সেকেন্ড পেপার। গ্রামাটিক্যাল আইটেম একবার পড়বো, তুমি ধরো যে কোনো একটা কোর্সের ক্লাস, এই যে এখানে দেখো, তুমি এখানে ইংলিশে গেলে ইংলিশে ক্লাস দেওয়া আছে, এই যে সায়েন্স তো ইংলিশ শেষ, ইংলিশের তুমি মনে করো নতুন ক্লাস আছে, তারপর তুমি ধরো ইংলিশের না, তুমি একবারে সব করবা। এই ক্লাসগুলো সিম্পলি একবার করার পরে তুমি যে কোনো একটা গাইড বই বা যে কোনো একটা আমাদের ধরো সাজেশন বই বা মডেল টেস্ট বই, এগুলাতে চলে যায়, বসে বসে ভাইয়া প্র্যাকটিস করো। এই প্র্যাকটিস তোমার মনে করো স্কুলের পরীক্ষাতেও কাজে লাগবে, মোর দেন ইনাফ হয়ে যাবে।
লাস্ট বাট নট লিস্ট, এই যে হলো বাবা রাইটিং আইটেম, ঠিক আছে? এইটা হলো একটা খুব সিগনিফিকেন্ট ব্যাপার। দেখো লেটার অর ইমেল, ইমেল যদি তোমাকে অপশন দেওয়া হয়, যদি চুজ করার অপশন থাকে, কখনোই ইমেল অ্যান্সার করবা না, ইমেলের নাম্বার দেয় না, লেটার অ্যান্সার করবা। ফর্মাল লেটার হইলে 1 পেজে যাবা, ইনফর্মাল লেটার হইলে ওই বাংলার মতো 2 পেজে যাবা, 2 পেজে কোন পাশে? এই পাশে, এই পাশে, ঠিক আছে? এরপরে কমপ্লিটিং স্টোরিজ অর রাইটিং ডায়ালগস, আমি পার্সোনালি আই উড সাজেস্ট যদি চুজ করার অপশন থাকে রাইটিং ডায়ালগস। এখানে 10 মার্ক, যেহেতু তোমাকে 20টা কনভারসেশন দিতে হবে, মানে কি যে আনাস আর রহিম, সো এরকম করে 1 2 করে টোটাল 20টা পয়েন্ট থাকবে, তাহলে 10 মার্কের জন্য মোটামুটি 8 পাওয়া যায়। এবং কমপ্লিটিং স্টোরিজ তুমি হলো হাতে গোনা 20 থেকে 25টা স্টোরি আমরা সাজেশনে দিয়ে দেবো, এটা বললেই হয়। কিন্তু রাইটিং ডায়ালগসের ক্ষেত্রে এখানেও আমি আবারও বলবো তোমাকে ওন ল্যাঙ্গুয়েজ আনতে। হাই, হ্যালো, হাউ আর ইউ, আই ওয়াজ গোয়িং দ্য, ভাই রাইট এ নর্মাল কনভারসেশন। তুমি তোমার বন্ধুর লগে যেমনি কথা বলতা, হ্যাঁ হাই, কিরে রহিম কেমন আছে, হাউ আর ইউ রহিম, ইউ কেম ফ্রম স্কুল, হোয়াটস দিস ব্যাগ ইন ইউর হ্যান্ড, oh, this is a bag of plants. I want to start a garden in my home. Why do you want to start a garden? Because gardening helps me keep my mind fresh. Gardening helps to improve the environment. এরকম বেসিক কনভারসেশন, একদম নর্মাল কনভারসেশন লিখবা। এরপর আসলো রাইটিং শর্ট কম্পোজিশন। এই জায়গায় বাবা অনেকে 200 ওয়ার্ডের জন্য অনেক 12 মার্ক দেখে তুমি অনেক বড় লিখে ফেলাও। এটা ম্যাক্সিমাম 2 থেকে 3 পেজে যাবা, 3 পেজের বেশি 1 পেজ লিখবা না। আমি যেখানে ওয়ার্ড কাউন্ট উল্লেখ থাকে, আমি লাস্টের দিকে এরকম একটা ভুজুং ভাজাং ওয়ার্ড কাউন্ট লিখে দিয়ে আসতাম হলো 200 হলে 200 লিখবা না, কিন্তু 200 হলে লিখবা যে 280 বা 320, ঠিক আছে? টিচাররা নর্মালি 20% প্লাস মাইনাস ওয়ার্ড নেয়, কম লিখলে আসলে নাম্বার দিতে চায় না, 20% প্লাস। সো 220% হলো 240 পর্যন্ত নেয়। সো 240-এর মধ্যে লিখবা। নর্মালি আমার 12 মার্কের জন্য 2 পেজ গুড, 3 পেজ ইজ ম্যাক্স, 2.5 পেজ ইজ পারফেক্ট, 2 পেজ হলেও পারফেক্ট, ঠিক আছে? এই তো গেল আমাদের টোটাল ইংলিশ। রিটেন আইটেমের জন্য অনেকে বলে যে রিটেন আইটেম মনে থাকে না, রিটেন আইটেম মনে থাকে না। আমার কথা হলো বাবা, রিটেন আইটেম যদি তোমার বাংলার মতো চিন্তা করো, যে বাংলা যেমন আমরা প্রত্যেকেই সৃজনশীল এখানে বানায় লিখবো, যদি তুমি ইংলিশে রিটেন আইটেম চিন্তা করো যে তুমি বানায় লিখবা, তাইলে মামা শেষ, তাহলে মামা তুমি ধ্বংস। ইংলিশে রিটেন আইটেম বানায় লেখা যাবে না, এটা বানানো যাবেই না। ছোট ক্লাসে এটা বানানো যাবে না। তুমি যেটা করবা, চৌধুরী অ্যান্ড হুসাইন বা তুমি ধরো নবদূতও পড়তে পারো, ইট ইজ আপ টু ইউ, যে কোনো একটা জায়গা থেকে রিটেন আইটেম মুখস্থ দাও, ফুল মুখস্থ দাও, একদম ঠাড়া মুখস্থ দাও। তারপরে তুমি একবার লেখো, লেখে তুমি যদি চাও তুমি তোমার এআই একটা ছবি তুলে আপলোড করে বলো মার্কিং করে দাও আমার ভুল দেখো। তুমি চাইলে আমাগো যে এআই আছে না, এই যে বন্য এআই, ডাউট সলভিং এআই, এনে যে ছবি আপলোড করে দিও কোর্স কেনার পরে, ও বলে দিবে কি কি ইস্যু আছে, ঠিক আছে? এরপরে আসো, ইংলিশ গেল আমাদের। তারপরে আমরা চলে আসবো হলো ম্যাথ। ম্যাথে কিন্তু প্রথমে আমাদেরকে বিভাজনটা বুঝতে হবে, যে তোমার সব চ্যাপ্টার অতটা ইম্পর্টেন্ট না। যেমন বীজগণিত অংশে তোমার টোটাল 5টা চ্যাপ্টার আছে, পাটিগণিতে মাত্র 2টা চ্যাপ্টার, জ্যামিতি অংশে 3টা চ্যাপ্টার, তথ্য উপাত্ত একটা চ্যাপ্টারই। তোমার যেটা আসবে বহু নির্বাচনী, পাটিগণিত থেকে 6 থেকে 10টা, তোমার বীজগণিত থেকেও 6 থেকে 10টা, জ্যামিতি অংশ থেকে 6 থেকে 8টা, তথ্য উপাত্ত থেকে 3 থেকে 4টা। তুমি যদি তোমার রিটেন কোশ্চেন বলো, রিটেন কোশ্চেন কোনটা থেকে কটা আসবে? রিটেন কোশ্চেন হলো আমাদের পাটিগণিত বীজগণিত থেকে প্রত্যেকটা থেকে একটা করে, অর্থাৎ এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা করে, টোটাল তোমাকে 5টা সৃজনশীল প্রশ্ন থাকবে। তোমার কিন্তু বাদ দেওয়ার কোনো অপশন নাই, অর্থাৎ তোমাকে কিন্তু চাইলেও না চাইলেও সব চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে হবে। অর্থাৎ 4টা তো হয়ে গেল, যে কোনো একটা চ্যাপ্টার থেকে এক্সট্রা একটা অ্যান্সার করবা। এটা মেজরিটি অফ দ্য বীজগণিত থেকেই হয়। এখন আমি এত বিভাজন কেন বুঝাচ্ছি? বিভাজন পাটিগণিতে আছে মুনাফা আর পরিমাপ, বীজগণিতে আছে প্যাটার্ন, বীজগণিতে সূত্রাবলীর প্রয়োগ, বীজগণিতে ভগ্নাংশ, সহজ সহজ সমীকরণ, সেট, জ্যামিতিতে আছে চতুর্ভুজ, পিথাগোরাস উপপাদ্য, বৃত্ত আর তথ্য উপাত্ত, একাদশ অধ্যায়। এখন আসি আমরা ম্যাথে কিভাবে ভালো করব।
দেখো যেটা বহু নির্বাচনী প্রশ্ন, এটার জন্য আমাদের গাইড বই পড়তে হবে এবং আমাদের অনলাইনের যে ক্লাসগুলো আমরা দিব এই অনলাইন ক্লাসগুলো করতে হবে। থার্ড বাট নটটি সবচেয়ে ইম্পর্টেন্ট, এমসিকিউ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার জন্য বেটার। এবং তুমি বুঝতেই পারতেছো যে সবচেয়ে বেশি ভার এখানে এই দুইটাতেই ক্যারি করে। এটা কেন ক্যারি করে না? জ্যামিতির মোটামুটি এমসিকিউ পারা যায়, জ্যামিতির রিটেনটা কঠিন, আর তথ্য উপাত্ত তো তথ্য উপাত্তই। ঠিক আছে, দিস ইজ হলো বহু নির্বাচনী এমনি পড়বা। এরপরে সৃজনশীল প্রশ্ন, এইটা ভাইয়া 10x5 সৃজনশীল প্রশ্নের তোমার খ আর গ এই দুইটাই তো হলো বইয়ের ম্যাথ। এই ম্যাথ তোমারে দিবা বাবা বইয়ের ম্যাথ, আর কিচ্ছু না, নতুন কোনো কিচ্ছু বানাবে না, বইয়ের ম্যাথে দিবে, বইয়ের মধ্যে যে ম্যাথ আছে। এবং আমি তোমাকে বলে দিব ইম্পর্টেন্ট ম্যাথগুলাই দিবে, আর কোনো নতুন ম্যাথ তারা দিবেই না, ইম্পর্টেন্ট ম্যাথ। এই ইম্পর্টেন্ট ম্যাথ বইয়ের ম্যাথ তুমি কোথায় পাবা? সিম্পলি তুমি আমাদের এই যে কোর্স কন্টেন্টে চলে যাবা, গণিতে চলে যাবা, এইখানে আমরা যে কয়টা এক একটা ক্লাসে যে কয়টা ম্যাথ করাই দিছি এর বাইরে ম্যাথ কোশ্চেন আসবে না। ম্যাটেরিয়ালসে যাবা, যে কয়টা ম্যাথ এই সাজেশন পিডিএফে আছে এর বাইরে ম্যাথ আসবে না। ম্যাথের ক্ষেত্রে ম্যাথ কমন দেওয়াটা টাফ পার্ট না, ম্যাথের ক্ষেত্রে টাফ পার্টটা হলো তোমরা মেজরিটি পোলাপান ম্যাথ করো না, তোমরা ম্যাথ করো না রে বাবা, তোমরা ম্যাথ দেখে যাও, টিচার ক্লাস করায় তোমার মনে হয় তুমি ম্যাথ পারো। আজকে থেকে যেটা করবা, রেগুলার তুমি 1 থেকে 2 ঘন্টা টাইম রাখবা জাস্ট ম্যাথ করার জন্য। এটাকে আমি বলতাম ম্যাথ আওয়ার। স্পেসিফিক্যালি যারা ম্যাথে দুর্বল তাদের জন্য সেপারেটলি 1 থেকে 2 ঘন্টা রাখবা ম্যাথ আওয়ার হিসাবে। এই ম্যাথ আওয়ার তোমার যে সুবিধাটা দিবে সেটা হলো ব্রেনে তুমি ম্যাথ আওয়ারে আটকে যাও, ম্যাথে সমস্যা নেই, দরকার হইলে লাস্টে যায় দেখে দেখে ম্যাথ করবা, তাও তুই ম্যাথ কর, তাও তুই শুধু ক্লাস করিস না। ক্লাস 8-এর প্লেলিস্ট তুমি এই চ্যানেলের প্লেলিস্ট অংশে যাই পাবা, ক্লাস তো দেওয়াই আছে, তাও তুমি পারো না কেন? কারণ তুমি নিজে ম্যাথ করো না বাবা, এটা বুঝতে হবে তোমাকে। এরপরে আসো সৃজনশীল আর বহু নির্বাচনী, এটা কিন্তু যথেষ্ট সোজা একটা জায়গা। এই পুরা আমি বলবো এই পুরা জায়গাটার মধ্যে সবগুলো সাবজেক্টের মধ্যে ম্যাথটাই সবচেয়ে সোজা। জ্যামিতির অংশে অনেকে প্যারা খাও যে ভাইয়া জ্যামিতি কেমনে মনে রাখবো, উপপাদ্য সম্পাদ্য ইজ টাফ, মনে থাকে না। এটার ক্ষেত্রে আমি যেটা করছিলাম যে আমি ইম্পর্টেন্ট উপপাদ্য সম্পাদ্য মার্ক করে নিতাম, বাকিগুলা দেখতামও না, ইম্পর্টেন্ট উপপাদ্য আর সম্পাদ্য। এবং এই ইম্পর্টেন্ট উপপাদ্য সম্পাদ্য ঝাড়া মুখস্থ দিতাম, কোনো কথাই নাই, আমি দেখে দেখে 3 বার লিখতাম। এটা হলো যারা একদম খুবই দুর্বল, তাইলে তোমার জ্যামিতি গল। এবং তুমি হলো সার্চ দিও ক্লাস 8 জ্যামিতি ইনফিনিটি স্কুল, আমাদের টিচার সোহানের একটা ম্যাথের ক্লাস আসবে, ওই সোহানের ম্যাথের ক্লাসটা তুমি ফ্রিতেই পাবা এই যে জ্যামিতি অংশটাতে। এই জ্যামিতির সোহানের ক্লাস এখানে না, এটা তো পেইড ব্যাচের, ফ্রিতেও পাবা। ওই একটা ক্লাস 3 থেকে 4 ঘন্টার, ওটা করলে তোমার পুরো জ্যামিতি ক্লিয়ার হয়ে যাবে। এই গেল আমাদের টোটাল ম্যাথ। ম্যাথে এত ক্যারফা নাই, ম্যাথ ইজ ইজি। এখন আসি আমরা আমাদের সোনার দুটা সাবজেক্ট, বিজ্ঞান এবং আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়। বিজ্ঞানের ক্ষেত্রে বহু নির্বাচনী প্রশ্ন, এটার জন্য হলো মূল বই দাগানো বই পড়তে হবে এবং গাইড বই পড়তে হবে, গাইড বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এইটাকে আমি সেপারেট কিছু ধরি না। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হলো যে তোমার সৃজনশীলের খ নাম্বারগুলো আছে না, এইটাই হলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সো এইখানে তোমার 3টা সৃজনশীল লিখতে দিছে, এই 3টা সৃজনশীল আমরা গুনে গুনে তোমার বা মানে আমাদের কোর্সে অন্যান্য জায়গায় 10টা টপিক তোমাকে বলে দিব, জাস্ট ইম্পর্টেন্ট টপিক 10টা ইম্পর্টেন্ট টপিক ক্লিয়ার করবা, তাইলেই হবে। ইম্পর্টেন্ট টপিক ক্লিয়ার করলে ক খ এমনিও পারবা, ওই সেম খ নাম্বার তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসবে। নর্মালি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে 2 প্যারা করে লিখবা। আর বিজ্ঞানের ক্ষেত্রে একটা পার্সোনাল প্রো টিপ দেই, বিজ্ঞানের ক্ষেত্রে বৈশিষ্ট্য চাক যা চাক যে কোনো সময় পয়েন্ট করে লেখার চেষ্টা করবা। গ নাম্বারে 6টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা, ঘ নাম্বারে 8টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা। তুমি যে কোনো সময় পার্থক্য লিখতে চাইলে বা কোনো কিছু করতে চাইলে টেবিল বা ছক দেওয়ার চেষ্টা করবা।
তুমি ট্রাই করবা গ্রাফ দেওয়ার, যদি গ্রাফ দেওয়ার অপশন থাকে, যে কোনো সময় সাইডে আমরা অ্যাড করে দিলাম যে এটা হলো এস বনাম টি গ্রাফ, এটা হলো এই ঢালটা হলো ভি, এমন করে একটা ছোট সাইডে গ্রাফ দেওয়ার চেষ্টা করবা। আরেকটা যেটা হলো চিত্র দেওয়ার চেষ্টা করবা। যদি এটা বায়োলজি রিলেটেড চ্যাপ্টার, ধরো তোমাকে একটা পুষ্প নিয়ে কোশ্চেন করছে, চিত্র চাই নাই, তুমি চিত্র অ্যাড করে দাও, এই 4টা জিনিস অ্যাড করবা, তোমার নাম্বার স্কাই রকেট করবে। চ্যালেঞ্জ। এরপরে চলে আসলো বিজিএস। বিজিএস এর বহু নির্বাচনী প্রশ্নটা অনেক টাফ, পারা, প্রচুর পড়া, এখানে প্রচুর মনে রাখা। এটার ক্ষেত্রে আমি তোমাকে বলবো ইনফোগ্রাফিকের সাহায্য নাও। সাপোজ তোমাকে জাতিসংঘ নিয়ে একটা অংশ বলছে বা জাতীয় বাজেট নিয়ে একটা বলছে, তুমি যদি আমার ইউটিউব ভিডিও দেখতে পারো, তার মানে তুমি ইউটিউবে এটাও সার্চ দিতে পারো জাতিসংঘ কি ও কেন, তুমি দেখবে সুন্দর একটা ইনফোগ্রাফি ভিডিও চলে আসছে বিভিন্ন চ্যানেলের, তুমি ওটা দেখে দেন মুখস্থ করতে আসো, মনে থাকবে বেশি। ধরো মুক্তিযুদ্ধ নিয়ে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, সুন্দর ডকুমেন্টারি পাওয়া যাবে, ডকুমেন্টারিটা দেখবা মাথার মধ্যে গাঁথা যাবে, কারণ তোমার ব্রেন ইমেজ বেশি মনে রাখতে পারে রেদার দেন ইনফরমেশন, এবং ইমেজ আর ইনফরমেশন যদি একসাথে হয়ে যায় দ্যাট ইজ বেস্ট। এরপরে আমাদের বহু নির্বাচনী পারার জন্য অবশ্যই আবারও আমাদেরকে দাগানো বই পড়তে হবে, স্পেসিফিক্যালি বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং বাংলা প্রথম পত্রের জন্য এটা ম্যান্ডেটরি, এবং গাইড বই। ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সৃজনশীল, এখানেও সেম কেস। এখানকার সৃজনশীলের ক্ষেত্রে বাবা অবশ্যই বড় করে লিখে আসবো, সাইজ ম্যাটার, বিজ্ঞানের ক্ষেত্রে অতটা ম্যাটার না করলেও এখানে সাইজ ম্যাটার করবেই। সো অবশ্যই যাতে আমার যে কোনো সিকিউ 4 পেজ চলে যায়, এবং আমরা তোমাকে প্রতি এক্সামের আগে যে সাজেশন ক্লাস দিব, যা দিব, ওগুলা থেকেই মেজরিটি অফ দ্য টাইম চলে আসবে। এখন আমি তোমাকে লাস্টে সামারি বলে দিই যে যদি তুমি বৃত্তি পাইতে চাও তোমাকে কিছু বিষয় মনে রাখতে হবে। একটা আমি এখানে হ্যাক বলে দিই বৃত্তি পাওয়ার ক্ষেত্রে, বিউটি প্লাস ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে আমি অন্তরীকরণ বুঝাচ্ছি না, আলাদা করাটা বুঝাচ্ছি। এবছর যারা বৃত্তি পেয়েছে তাদের অনেকের একটা বড় বৈশিষ্ট্য ছিল তাদের হাতের লেখা মোটামুটি সুন্দর ছিল। তোমার যদি হাতের লেখা খারাপ থাকে দের ইজ এ হিউজ চান্স যে তুমি বৃত্তিটা পাবা না, কারণ টিচাররা আগে দর্শনধারী করে পরে গুণ বিচারী করে। সো তোমাকে এখন থেকে পারলে প্রতিদিন হাতের লেখা ফিক্স করার ট্রাই করো। কোনো একটা লেটার ধরো সে টু সে তোমার শটা পারফেক্ট হচ্ছে না, তোমার শ হচ্ছে এরকম, বাট অ্যাকচুয়াল শ হওয়ার কথা ছিল, আরে বাবা আমারই হাতের লেখা অনেক খারাপ, তো ছোটো অনেক অনেক আগে লিখছি, হ্যাঁ এখন তো ইংলিশে লিখি, তো ধরো যে তোমার শটা হলো এরকম, বাট তুমি এরকম একটা শ আনতে চাও, সো শটা ধীরে ধীরে প্র্যাকটিস করো, হাতের লেখাটা একটু সুন্দর করার চেষ্টা করো। এর মানে এই না যে তুমি স্লো হয়ে যাবা, নো, তোমাকে স্পিডও রাখতে হবে, কারণ সময় কিন্তু বেশি নেই, 3 ঘন্টা করে টাইম দিবে এত কিছু করার জন্য। সো হাতের লেখাটা সুন্দর করবে, এটা হলো প্রো টিপ, হ্যাক। সো তোমাকে কি কি করতে হবে বৃত্তি পাওয়ার জন্য? নাম্বার পয়েন্ট 1 যে আমাকে আগে থেকে পড়াশোনা স্টার্ট করতে হবে। নাম্বার পয়েন্ট 2 আমার বাংলা ইংলিশে মেইন বটল নেক, এটা হলো সবার উইকনেস, এটাতে যে আগাবে সেই বৃত্তি পাওয়া যাবে। নাম্বার 3 কি, ইউ হ্যাভ টু বি অ্যান এক্সপার্ট অন ইম্পর্টেন্ট টপিকস। বৃত্তির কোশ্চেন ইম্পর্টেন্ট টপিকের বাইরে যায় না, ওই ইম্পর্টেন্ট টপিকের উপরে যে বেস্ট তাই সে বেশি বৃত্তি পায়। এরপরে নাম্বার 4 কি, ইউ হ্যাভ টু রাইট অ্যান্ড প্র্যাকটিস আ লট। শুধু ক্লাস করলাম এটা ইনাফ না, আমাকে এটার জন্য প্র্যাকটিস করতে হবে। নাম্বার 5 কি, ইউ হ্যাভ টু লার্ন ফ্রম দ্য এক্সপার্টস। দেখো কোনো সিঙ্গেল চ্যানেল তোমার এভরি সিঙ্গেল আইটেম নিয়ে এত ডিটেলসে পড়ায় না, কোনো সিঙ্গেল চ্যানেল বৃত্তির জন্য এত এক্সপার্ট না, বৃত্তির কারো এত হিস্ট্রি নাই। ইতিহাসে প্রথমবার বৃত্তি পরীক্ষা হয়েছে, সেই বৃত্তি পরীক্ষায় আমরা লিটারালি 3000-এর মধ্যে 1300 পোলাপানকে বৃত্তি পাওয়া দিছি, অর্থাৎ প্রতি 3 জনের মধ্যে একজন বৃত্তি পাইছে আমাদের কাছ থেকে। সো তুমি যদি এই ভিডিও দেখার পরে তোমার বাপ মাকে বলে আমাদের এসএসপি কোর্সে এনরোল না করো, তাইলে বাবা তুমি একজন বোকা মানুষ, কারণ এখন 30% ডিসকাউন্ট আছে। সো আমি আশা করি এই ভিডিও যতজন দেখতেছো এতদূর পর্যন্ত যদি তুমি দেখে থাকো, কমেন্ট সেকশন অবশ্যই লিখবা ইনশাল্লাহ ট্যালেন্ট পুলে বৃত্তি পাবো, এবং আমার বিশ্বাস অবশ্যই তুমি বৃত্তি পাবো। জাস্ট যেগুলো বললাম এগুলো লাইন বাই লাইন ফলো করার চেষ্টা করো। আসসালামু আলাইকুম, টাটা।